আজ আমরা আলোচনা করব জীবের প্রবাহমানতা অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ নিয়ে। আমরা জানি পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল কতগুলো জড় বস্তুর ঐক্যবদ্ধতা এবং বিশেষ এক ধরনের ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে। তারপর বহু বছর ধরে এই সমস্ত ক্ষুদ্র এককোষী জীব তারা বিবর্তন এবং অভিযোজনের হাত ধরে বর্তমানের বহুকোষী উন্নত জীবে পরিণত হয়েছে। এই সকল বহুকোষী জীব, উদ্ভিদ কিংবা প্রাণী পরবর্তীকালে বিভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে। জীবন কখনো থেমে থাকে না, সবসময় সেটা প্রবাহমান। যেমন জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তেমনি আবার কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বা জিন এক কোষ থেকে অন্য কোষে যায় এবং জীব থেকে অন্য জীবে প্রবাহিত হতে থাকে। তার ফলে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে। জীবদেহে দুই ধরনের কোষ বিভাজন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে মাইটোসিস, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের যে দেহের যে বৃদ্ধি প্রাপ্তি ঘটে, আর মিওসিস, তার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। আমরা কোষ বিভাজন এবং কোষ চক্রের আলোচনাতে প্রবেশ করছি। কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়াতে জনিত্রী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। আর কোষ চক্র হচ্ছে কোষের বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার যে চক্রাকার আবর্তন, তাকে কোষ চক্র বলা হয়। বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে স্যালামেন্ডারের দেহে সর্বপ্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজন একটি জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, অর্থাৎ জনিত্রী কোষের একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, এবং নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম, ডিএনএ এবং জিন এগুলো কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। এবার বলবো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। তার আগে প্রথমে বলে নেওয়া দরকার ক্রোমোজোম কাকে বলে। কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ, এবং যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে, প্রজাতির পরিবৃত্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলা হয়। বিজ্ঞানী ওয়াল্টার সর্বপ্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন। ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতন এক ধরনের গঠন থাকে, যারা একে অপরকে পেঁচিয়ে অবস্থান করে। এই ধরনের গঠন হচ্ছে ডিএনএ। এই ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং এটা একটা বৃহৎ জৈব অণু। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অবস্থাতে বা আংশিক মুক্ত অবস্থাতে অবস্থান করতে পারে। এই অবস্থায় একে বলা হয় নিউক্লিয় জালিকা। কুণ্ডলীকৃত অবস্থাতে ডিএনএ প্রোটিনকে আবার দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। ডিএনএর এই কুণ্ডলীকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রবৎ অংশ অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা কুণ্ডলীকৃত অবস্থা খুলে যায় এবং নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকার কাঠির মতন অংশে পরিণত হয়, তাকে ক্রোমোজোম বলা হয়। এই চিত্রটা দেখো, এখানে ডিএনএ প্রোটিনের চারপাশে পেঁচিয়ে গেছে, এবং সেই পেঁচানো অবস্থা থেকে তারা পুনরায় আরও বেশি পেঁচিয়ে গিয়ে তুলনামূলকভাবে বেশি স্থূল অর্থাৎ একটু মোটা ধরনের থ্রেড বা তন্তু গঠন করছে, যেগুলো পুনরায় আরও কুণ্ডলীকৃত হয়ে এবং তার মাধ্যমে ক্রোমোজোম গঠন করছে। এবার আসবো জিন। জিন কোথায় থাকে? জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। ডিএনএর যে নির্দিষ্ট অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা প্রকার চরিত্র প্রকাশে সহায়তা করে, তাকে বলা হয় জিন। ডিএনএর এই বিশেষ অংশটাকেই বলা হচ্ছে জিন, অর্থাৎ যে বিশেষ অংশ একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করছে এবং যা জীবের নানা রকম চরিত্র প্রকাশে সহায়ক হচ্ছে, তাকেই বলা হচ্ছে জিন। এবার হচ্ছে জিনের কতগুলো বৈশিষ্ট্য। জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং ধারক ও বাহক। জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। জিন মুখ্যত ডিএনএ দিয়ে তৈরি, আবার ভাইরাসের ক্ষেত্রে আরএনএও অনেক সময়
জিন রূপে কাজ করে এবং সেই সমস্ত ভাইরাসকে বলা হয় আরএনএ ভাইরাস। জিন ক্রোমোজোমের ওপর রৈখিক সজ্জায় অর্থাৎ লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে সজ্জিত থাকে। এবার আন্তঃসম্পর্ক। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ ক্রোমোজোমের মধ্যে অবস্থিত এবং ডিএনএ প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী যে নির্দিষ্ট অংশ সেটাই হচ্ছে জিন। সুতরাং আমরা বলতে পারি ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ নিউক্লিয় জালক থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ নিউক্লিয় জালক পেঁচিয়ে পেঁচিয়ে যায় স্পাইরালাইজেশন প্রক্রিয়াতে, এবং এই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোম জিনিসটাই ডিএনএর কুণ্ডলীকৃতকরণের মাধ্যমে উৎপত্তি লাভ করছে এবং এই ডিএনএর মধ্যে জিন অবস্থান করছে। মানুষের একটা দেহকোষে প্রায় 2 মিটার লম্বা ডিএনএ থাকে। এবার আসি ক্রোমোজোমের প্রকারভেদে। দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোমকে প্রধানত 2 প্রকারে ভাগ করা যায়, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমকে আবার অ্যালোজোমও বলা হয়। মানুষের দেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি অর্থাৎ 23 জোড়া। এদের এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। পুরুষদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY প্রকৃতির এবং স্ত্রী লোকেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX প্রকৃতির। স্ত্রীলোকেরা এক প্রকারের গ্যামেট অর্থাৎ X টাইপ এবং পুরুষেরা 2 রকমের গ্যামেট অর্থাৎ XY টাইপ উৎপন্ন করে। যেহেতু পুরুষদের ক্ষেত্রে X এবং Y এই দুটি সেক্স ক্রোমোজোম থাকে, সুতরাং 2 ধরনের গ্যামেট X এবং Y উৎপন্ন হয়। আর পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু দুটোই X প্রকৃতির সেক্স ক্রোমোজোম, সেই জন্য এরা কেবলমাত্র একই প্রকারের গ্যামেট উৎপন্ন করে এবং এই একই প্রকারের গ্যামেট উৎপন্ন করে বলে উৎপাদিত হয় বলে স্ত্রী গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট এবং পুং গ্যামেটকে বলা হয় হেটেরোগ্যামেট। সুতরাং এবার দেখা যাচ্ছে ওই এক জোড়া ক্রোমোজোম ছাড়া বাকি যে 22 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 44টা ক্রোমোজোম থাকছে, এই ক্রোমোজোমগুলি চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ দেহগত যে বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সেই সব নির্ধারণে অংশগ্রহণ করে এবং এই ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে অটোজোম। সুতরাং সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের সংজ্ঞাতে আসি। যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, আর যে ক্রোমোজোমগুলি দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের বলা হচ্ছে অটোজোম। ক্রোমোজোমের সংখ্যা। একটা নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46, এটা হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড, এবং গ্যামেটে শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 অর্থাৎ n, এটা হ্যাপ্লয়েড। উচ্চ শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের ক্রোমোজোম সবসময় ডিপ্লয়েড সংখ্যাতেই অবস্থান করে। ক্রোমোজোমে যখন একক সংখ্যক সেটে অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে তখন তাকে হ্যাপ্লয়েড সেট বলা হয়। যেমন মানুষের জনন কোষের মধ্যে ক্রোমোজোম হ্যাপ্লয়েড সেটে অবস্থান করে এবং সেখানে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23টি অর্থাৎ 23 সংখ্যাটা হচ্ছে n কে নির্দেশ করছে, অর্থাৎ n = মানুষের ক্ষেত্রে 23। অপরপক্ষে ক্রোমোজোম সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে ডিপ্লয়েড সেট বলা হয়, অর্থাৎ একই সেট দুবার অবস্থান করে, তাকে ডিপ্লয়েড সেট বা 2n নাম্বার অফ ক্রোমোজোম বিশিষ্ট প্রাণী বলা হয়। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টা, একেই বলা হচ্ছে 2n, অর্থাৎ n যদি 23 হয় তাহলে 2n = 23 × 2 = 46। দেখো এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর ক্রোমোজোমের সংখ্যা বলা হয়েছে। মটর গাছে 14, বানরের দেহে হচ্ছে, আচ্ছা প্রথমে উদ্ভিদগুলো বলে নিই। মটর গাছের হচ্ছে 14, ধানের ক্ষেত্রে 24, আলুর ক্ষেত্রে 48, আর প্রাণীর ক্ষেত্রে বানরের 42 বা 42টা, গরুর ক্ষেত্রে 38 এবং পায়রার ক্ষেত্রে 80। ক্রোমোজোমের গঠন। একটা আদর্শ ক্রোমোজোমের যে অংশ সেগুলো হচ্ছে প্রথমে ক্রোম্যাটিড। প্রত্যেকটা ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটো সূক্ষ্ম সুতোর মতন অংশ নিয়ে গঠিত তাকে বলা হয় ক্রোম্যাটিড। কোষ বিভাজনের সময় প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটো ক্রোম্যাটিড গঠন করে কোষ বিভাজনের সময়। এবার আসি ক্রোমোনিমাটা। ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে দুটো সূক্ষ্ম তন্তু থাকে, তাদের ক্রোমোনিমাটা বলা হয়।
এক বচনে বলা হয় ক্রোমোনিমা। আসলে প্রত্যেকটা ক্রোমোনিমা তন্তু হচ্ছে কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয় এবং মেটাফেজ দশায় এক একটা ক্রোম্যাটিড গঠন করে। অর্থাৎ ক্রোম্যাটিড যখন কুণ্ডলীকৃত অবস্থায় ক্রোম্যাটিড এবং সেটা যখন কুণ্ডলীকৃত থাকে না তখনই হচ্ছে ক্রোমোনিমা। সুতরাং ক্রোম্যাটিড আর ক্রোমোনিমা একই সংঘটনের বিভিন্ন রূপের নাম মাত্র। ক্রোমোনিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব একই রকম নয়, স্থানে স্থানে এর ঘনত্ব খুব বেশি হয়। অধিক ঘনত্বযুক্ত যে পুঁথির মতন অংশ তাকে ক্রোমোমিয়ার বলা হয়, আর দুটো ক্রোমোমিয়ারের মাঝখানে যে হালকা অংশ থাকে তাকে আন্তঃক্রোমোমিয়ার বা ইন্টারক্রোমোমিয়ার বলা হয়। এবার আসে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ারে। ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলা হয়। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অরঞ্জিত অংশ থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। অর্থাৎ ক্রোমোজোমকে যদি স্টেইন করা হয় তাহলে সেন্ট্রোমিয়ার অংশটা কোনো রকমের রঞ্জক গ্রহণ করে না। চিত্রতে দেখে নিই। দেখো, এটা হচ্ছে প্রাথমিক খাঁজ এবং সেখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের দুপাশের ক্রোমোজোমের যে অংশ তাকে বলা হয় ক্রোমোজোমের বাহু। অর্থাৎ দেখো, এখানে অন্য চিত্রতে দেখাচ্ছি, এটা যদি সেন্ট্রোমিয়ার হয় এর দুপাশে হচ্ছে ক্রোমোজোমের বাহু। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত যে প্লেট সদৃশ অংশ থাকে তাকে বলা হয় কাইনেটোকোর। ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডে দুটো কাইনেটোকোর থাকে এবং কাইনেটোকোর দুটি প্রায় 40টি অনুনালিকা বা মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত থাকে। কোষ বিভাজনের সময় যখন বেম বা স্পিন্ডল গঠিত হয় তখন কাইনেটোকোরের সঙ্গেই এই বেম তন্তু সংযুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আবার ক্রোমোজোম 4 প্রকারের হতে পারে। টেলোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকে। দেখো, এ চিত্রতে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্র, যেটা সেন্ট্রোমিয়ারটা একেবারে প্রান্তে অবস্থান করছে। এরপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকে। বি চিত্রতে অ্যাক্রোসেন্ট্রিক, দেখো শেষ প্রান্তের নিকটে এটি অবস্থান করছে। মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ঠিক মাঝখানে অবস্থান করে। এটা ডি চিত্রতে দেখো সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে অবস্থান করছে, দুপাশে দুটো বাহুর মাপ সমান। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে অবস্থান করে। সি চিত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানে নিকটবর্তী স্থানে অবস্থান করছে। এবার আসি গৌণ খাঁজ। ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের অপর কোনো একটা যদি খাঁজ থাকে তাকে বলা হবে গৌণ খাঁজ। নিউক্লিওলার অর্গানাইজার এনওআর ইন্টারফেজ দশাতে এই অংশটাতে নিউক্লিওলাস সংযুক্ত থাকে, আর যখন টেলোফেজ দশা হয় তখন এই অঞ্চলে যে ডিএনএ সেগুলো নিউক্লিওলাস গঠন করে। এই কারণেই এই গৌণ খাঁজকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তাহলে গৌণ খাঁজেতে এটি অবস্থান করছে। আবার চিত্রে একটু দেখে নিই। এখানে গৌণ খাঁজ, এই অংশে নিউক্লিওলার অর্গানাইজার অবস্থান করছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। এবার আসি স্যাটেলাইট। গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকটে অবস্থান করে তাহলে টেলোমিয়ারটাকে সমব্যাস বিশিষ্ট ফোলা বাল্বের মতন দেখতে পাওয়া যায়, তখন তাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট ক্রোমোজোম যদি হয় তখন তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একদম শেষ প্রান্ত। যদি গৌণ খাঁজটা একদম শেষ প্রান্তের কাছাকাছি অবস্থান করে তখন টেলোমিয়ারটা দেখতে সমব্যাস বিশিষ্ট একটা ফোলা বাল্বের মতন দেখায়। এবার আসি টেলোমিয়ারে। ক্রোমোজোমের দুই প্রান্তদেশকেই টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে দেয় না। চিত্রে দেখো টেলোমিয়ার দেখানো হয়েছে, এই একদম প্রান্ত ভাগ তাকে বলা হচ্ছে টেলোমিয়ার, আর এই টেলোমিয়ারের প্রান্তে স্যাটেলাইট দেখানো হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে নিউক্লিয়ার যেখানে গৌণ খাঁজটা, যেখানে নিউক্লিওলার অর্গানাইজার আছে, রিজিয়ন আছে, সেটা একদম প্রান্তভাগের কাছাকাছি অবস্থান হওয়ার জন্য স্যাটেলাইট বাল্বের মতন ফর্ম করেছে এবং একে স্যাট ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোম প্রধানত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। প্রোটিনের মধ্যে
নন হিস্টোন প্রোটিন থাকতে পারে এবং হিস্টোন প্রোটিনও থাকতে পারে। আর নিউক্লিক অ্যাসিডও দুই প্রকার হতে পারে, ডিএনএ এবং আরএনএ। প্রথমে আসি প্রোটিনে। ক্রোমোসোম প্রধানত দুই রকমের প্রোটিন দিয়ে গঠিত হয়, ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন। ক্রোমোসোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে এবং ক্ষারীয় প্রোটিন হয় হিস্টোন জাতীয়। এবং ক্ষারীয় প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেগুলো হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন ইত্যাদি। আর হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ক্রোমোসোমের মধ্যে শতকরা 5 ভাগ আম্লিক প্রোটিন থাকে এবং আম্লিক প্রোটিন হয় নন হিস্টোন টাইপ অফ প্রোটিন এবং আম্লিক প্রোটিনের মধ্যে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড অবস্থান করে। এবার আসে নিউক্লিক অ্যাসিড। ক্রোমোসোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড দুই রকমের থাকতে পারে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএর ফুল ফর্ম জানো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম একটা নিউক্লিক অ্যাসিড, যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একেই বলা হচ্ছে ডিএনএ। এটা এক প্রকার রাসায়নিক যৌগ এবং এর রাসায়নিক উপাদানগুলো যদি দেখি, একটা পেন্টোজ শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। নাইট্রোজেন বেস দুই ধরনের থাকতে পারে, পিউরিন এবং পিরিমিডিন। এবং অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন, আর সাইটোসিন এবং থাইমিন এই দুটো হচ্ছে পিরিমিডিন। আর একটা ফসফরিক অ্যাসিড অবস্থান করে। আরও একবার বলে নিই কী কী থাকে। পেন্টোজ শর্করা যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস দুই ধরনের, পিউরিন এবং পিরিমিডিন, পিউরিন দুই ধরনের, অ্যাডিনিন এবং গুয়ানিন, আর সাইটোসিন আর পিরিমিডিন দুই ধরনের, একটা হচ্ছে সাইটোসিন, অন্যটা হচ্ছে থাইমিন। আর এছাড়াও থাকে নিউক্লিক অ্যাসিড ডিএনএর মধ্যে ফসফরিক অ্যাসিড। আর ডিএনএর যে গঠনগত এবং কার্যগত একক তাকে বলা হয় নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইড কী কী জিনিস নিয়ে গঠিত? ডিঅক্সিরাইবোজ শর্করা অর্থাৎ যে পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস, সেটা পিরিমিডিনও হতে পারে, পিউরিনও হতে পারে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রেগ 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। এতে বহু নিউক্লিওটাইডযুক্ত দুটি তন্ত্রী বা থ্রেড পরস্পরকে পেঁচানো সিঁড়ির মতন অবস্থান করে এবং সিঁড়ির দুটো হাতল সেটা হচ্ছে শর্করা এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত, এস এবং পি, সুগার, এস ফর সুগার বা শর্করা, ফসফরিক অ্যাসিড বা ফসফেট পি নিয়ে গঠিত। আর অ্যাডেনিন বা থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড থাকে এবং গুয়ানিন এবং সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ড থাকে। চিত্রটা দেখে নিই একটু, ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল। দেখো এই চিত্রে দুখানা ডিএনএ তন্তু পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করেছে, পিএস অর্থাৎ সুগার ফসফেট চেন অবস্থান করছে এখানে। এবং এই সুগার ফসফেট চেনের মধ্যে জানো সুগার থাকে, পেন্টোজ সুগার এবং ফসফেট থাকে। একটু বলে নিই পেন্টোজ সুগারের গঠনটা, এটা এরকম। এটা 1 নম্বর কার্বন থাকে, এখানে 2, এখানে 3, এখানে 4, আর এখানে আর একটা হয়ে 5 নম্বর থাকে। আর এইখানে থাকে বেস, মানে সেটা পিউরিন বা পিরিমিডিন যে কোনো হতে পারে। আর বন্ডিংটা হয় ফসফেট গ্রুপটা এই 3 নম্বরের সঙ্গে, এখানে ফসফেট থাকে। আবার অন্য পরবর্তী 5টা এখানে যুক্ত হয়ে গিয়ে আবার আর একটা সুগার চেন গঠন করে। তাহলে একদিকে থাকছে 5, অন্যদিকে ফ্রি এন্ডে থাকছে 3। এই চেনটা যখন গঠন হয় একটা থাকে 5 প্রাইম থেকে আর অন্যটা থাকে 3 প্রাইম থেকে। তাহলে এদের এন্ডগুলো দেখো, এইটা শেষ হচ্ছে এইখানে। তাহলে 5 থেকে আরম্ভ করলাম, এটা 3 হবে আর এটা আবার উল্টোটা হবে 5, অর্থাৎ এরা অ্যান্টি প্যারালাল টু ইচ আদার। এবার দেখো একটা পিউরিনের সঙ্গে অন্য পিরিমিডিন বন্ড ফর্ম করবে,
সাইটোসিনের সঙ্গে গুয়ানিন বন্ড ফর্ম করে এবং তাদের মাঝখানে 3টে করে হাইড্রোজেন বন্ড থাকে, গুয়ানিন সাইটোসিন। অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন বন্ড করে এ আর টি এবং তাদের মাঝখানে 2টো করে হাইড্রোজেন বন্ড থাকে। আর একটা গোটা পুরো প্যাচের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর পুরো গোটা প্যাচটার মধ্যে থাকে 10টা নিউক্লিক অ্যাসিড, 10 জোড়া, এবং সুতরাং 2টো নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে গ্যাপ থাকে সেটা হচ্ছে 3.44 অ্যাংস্ট্রম। এবার আসি আরএনএতে। কোষে প্রোটিন সংশ্লেষে সহায়কারী যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড থাকে তাকে আরএনএ বলা হয়। আরএনএ এক প্রকার জৈব রাসায়নিক যৌগ যেটা রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং 2 রকমের নাইট্রোজেন বেস, পিউরিন এবং পিরিমিডিন দিয়ে গঠিত। তোমরা ডিএনএতে যেমন পড়লে একই, কিন্তু একটাই শুধু পার্থক্য থাকে। পিউরিনতে অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে 2 ধরনের নাইট্রোজেন বেস হচ্ছে, আবার পিরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিন এবং ইউরাসিল থাকে, যেটা আমরা ডিএনএর ক্ষেত্রে থায়ামিন দেখেছিলাম। এবং এটা একটা একতন্ত্রী অণু এবং রাইবোজ শর্করার সঙ্গে যে কোনো একটা বেস যুক্ত থাকে। 3 প্রকারের আরএনএ হতে পারে: মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এবং রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ। ডিএনএ এবং আরএনএর পার্থক্য: ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে ডিএনএতে, আরএনএ থাকে রাইবোজ শর্করা। ডিএনএতে 4টি নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আরএনএর ক্ষেত্রে সবই এক, শুধুমাত্র থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতন, আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং রেখার মতন। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা, আর আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এবার আসি ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনে। ইউক্রোম্যাটিন, এই ক্রোম্যাটিন খুব সূক্ষ্ম, 10 থেকে 30 ন্যানোমিটার তাদের ব্যাস। স্থির নিউক্লিয়াসে এরা প্রসারিত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জক দ্বারা হালকা বর্ণ ধারণ করে। এদের মধ্যে সক্রিয় জিন অবস্থান করে। ইউক্রোম্যাটিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত অবস্থায় থাকার জন্য গাঢ়ভাবে রঞ্জিত হয়। ইউক্রোম্যাটিনের জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোমের মধ্যে প্রায় 70% অংশ ইউক্রোম্যাটিন থাকে এবং ইউক্রোম্যাটিন অঞ্চলে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ এটা একটা অ্যাক্টিভ পার্ট। এবার হচ্ছে হেটেরোক্রোম্যাটিন। এই ক্রোম্যাটিন অপেক্ষাকৃত পুরু, 100 ন্যানোমিটার এবং স্থির নিউক্লিয়াসে ইন্টারফেজ দশাতে এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করে। এরা সক্রিয় জিন বহন করে না। হেটেরোক্রোম্যাটিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হেটেরোক্রোম্যাটিন অঞ্চল বিভাজনের সময় হালকা বর্ণ নেয়, যেমন সেন্ট্রোমিয়ার অঞ্চল। ক্রোমোজোমের মধ্যে প্রায় শতকরা 30% হচ্ছে হেটেরোক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিন অঞ্চলে জিনগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর এই অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না। ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনের মধ্যে পার্থক্য: ইন্টারফেজ দশাতে হালকা বর্ণ ধারণ করে ইউক্রোম্যাটিন, আর হেটেরোক্রোম্যাটিন ইন্টারফেজ দশাতে গাঢ় বর্ণ ধারণ করে। এই অংশে অর্থাৎ ইউক্রোম্যাটিন অংশে অধিক পরিমাণে ডিএনএ থাকে, তাই অধিক সক্রিয়, আর হেটেরোক্রোম্যাটিন অংশে কম পরিমাণে ডিএনএ থাকে, সুতরাং অধিক পরিমাণে এখানে আরএনএ থাকে, তাই এরা কম সক্রিয়। ইউক্রোম্যাটিন অংশে ক্রসিং ওভার ঘটে, কিন্তু হেটেরোক্রোম্যাটিন অংশে ক্রসিং ওভার ঘটে না এবং এই অংশটা অধিক কুণ্ডলীকৃত এবং এই অংশ তুলনামূলকভাবে কম কুণ্ডলীকৃত। আজ এতটুকু পর্যন্তই থাক, এর পরবর্তী অংশ পরে পড়া।